মা অসুস্থ হওয়ায় তার জায়গায় এক বিলাসবহুল বাড়িতে পরিচারিকার কাজ নেয় রূপা। সেখানে গিয়ে সে দেখে বাড়ির বড় গৃহকর্ত্রী, যিনি পক্ষাঘাতগ্রস্ত, তাকে দেখে অদ্ভুতভাবে কাঁদতে থাকেন এবং ইশারায় কিছু বলতে চান। ঢাকার অভিজাত এলাকা গুলশানের এক নির্জন গলির শেষ মাথায় দাঁড়িয়ে আছে বিশাল অট্টালিকাটি, নাম ছায়ানীড়। কিন্তু বাড়িটির গাম্ভীর্য দেখলে মনে হয় না এখানে খুব একটা ছায়ার প্রশান্তি আছে। বিশালাকার লোহার গেট দিয়ে ভেতরে ঢোকার সময় রূপার বুকটা ধড়ফড় করছিল। তার মা রহিমা বেগম গত 10 বছর ধরে এই বাড়িতে কাজ করছেন, কিন্তু হঠাৎ লিভারের সমস্যার কারণে আজ তিনি বিছানায়। মায়ের জায়গায় আজ রূপা এসেছে পরিচারিকার দায়িত্ব পালন করতে। রূপার বয়স খুব বেশি নয়, বড়জোর 20-21, অনার্সের 2য় বর্ষে পড়ে সে। অভাবের সংসারে মায়ের কষ্ট দেখে সে না করতে পারেনি। মা যাওয়ার আগে বারবার সতর্ক করে দিয়েছিলেন, রূপারে, বড় সাহেব কিন্তু খুব রাগী মানুষ, কিন্তু মনটা ভালো। আর ওনার মা, অর্থাৎ বড় আম্মা, ওনার দিকে একটু খেয়াল রাখিস। উনি তো কথা বলতে পারেন না, ইশারায় কথা বলেন। বাড়ির ভেতরে পা রাখতেই এক ধরনের শীতলতা রূপাকে গ্রাস করল। ঝকঝকে মার্বেলের মেঝে, বিশাল ঝাড়বাতি, দেয়ালে দামি দামি তৈলচিত্র। বাড়ির বর্তমান বড় ছেলে ইশতিয়াক সাহেব সোফায় বসে ল্যাপটপে কাজ করছিলেন। রূপাকে দেখে চশমার ওপর দিয়ে একবার তাকিয়ে গম্ভীর গলায় বললেন, রহিমার মেয়ে তুমি? ঠিক আছে, কাজগুলো বুঝে নাও। মায়ের ঘরের দিকেই তোমার বেশি মন দিতে হবে। একজন বয়স্ক লোকের কাছে রূপাকে দোতলার শেষ প্রান্তের ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরটি অনেক বড়, কিন্তু জানালাগুলো ভারী পর্দায় ঢাকা। দিনের বেলাতেও এক ধরনের আবছা অন্ধকার বিরাজ করছে। ঘরের মাঝখানে একটি বিশেষ বিছানায় শুয়ে আছেন এক বৃদ্ধা। পক্ষাঘাতগ্রস্ত হওয়ার কারণে শরীরটা অবশ হয়ে গেছে। কেবল বড় বড় চোখ দুটো স্থির হয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। রূপা ধীর পায়ে বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। খালাম্মা, আমি রহিমার মেয়ে রূপা। মা অসুস্থ তো, তাই আজ আমি এসেছি আপনার সেবা করতে। বৃদ্ধা ধীরে ধীরে মাথাটা ঘোরালেন। রূপার মুখটা দেখার সাথে সাথেই বৃদ্ধার চোখ দুটো এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। তার চোখের মণিগুলো যেন বিস্ময়ে কাঁপতে শুরু করলো। রূপা অবাক হয়ে দেখল, বৃদ্ধার শুষ্ক ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। তিনি যেন চিৎকার করে কিছু বলতে চাইছেন, কিন্তু গলা দিয়ে কেবল একটি অস্পষ্ট গোংরানির মতো শব্দ বের হচ্ছে। হঠাৎ করেই বৃদ্ধার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। তিনি তার ডান হাতের আঙুলগুলো অনেক কষ্টে নাড়িয়ে রূপার হাতটা ধরার চেষ্টা করলেন। রূপা ভরকে গিয়ে একটু পিছিয়ে আসতে বৃদ্ধার কান্নার বেগ বেড়ে গেল। সেই কান্নায় করুণ আর্তনাদ মেশানো ছিল, যা রূপার কলিজায় গিয়ে বিঁধল। রূপা দ্রুত বিছানার পাশে বসে বৃদ্ধার হাতটা ধরল। কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আপনার কি কোথাও ব্যথা করছে? বৃদ্ধা কথা বলতে পারছেন না, কিন্তু তার চোখগুলো যেন চিৎকার করে কিছু বলতে চাইছে। তিনি কাঁপা কাঁপা হাতে বারবার দেয়ালের এক কোণে ঝোলানো একটি পুরনো ছবির দিকে ইশারা করছিলেন। ছবিতে এক সুন্দরী মহিলা কোলে একটি শিশুকে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ছবিটি বেশ পুরনো, রং চটে গেছে। রূপা ছবিটির কাছে গিয়ে দেখল। অবাক করার মতো বিষয় হলো, ছবিটির সেই তরুণীর সাথে রূপার চেহারার এক অদ্ভুত মিল আছে। মনে হচ্ছে যেন রূপাই কোনো যমজ বোন 20 শতাব্দীর পোশাকে দাঁড়িয়ে আছে। রূপার মনে এক অজানা আশঙ্কার সৃষ্টি হলো। ঠিক সেই মুহূর্তে ঘরে প্রবেশ করলেন ইশতিয়াক সাহেব। বৃদ্ধাকে কাঁদতে দেখে তিনি বিরক্ত হয়ে উঠলেন। রূপা, তুমি কি ওনাকে বিরক্ত করছো? উনি কেন কাঁদছেন? রূপা থমথম খেয়ে বলল, না স্যার, আমি কেন, নামটাই বললাম শুধু। উনি আমাকে দেখেই কেমন যেন করতে লাগলেন। ইশতিয়াক সাহেব মায়ের পাশে গিয়ে বসলেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। কিন্তু বৃদ্ধা তার ছেলের দিকে না তাকিয়ে এক দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে রইলেন এবং তার চোখ থেকে অবিরল ধারায় অশ্রু ঝরতে লাগলো। তার আঙুলগুলো তখনও সেই ছবির দিকে ইশারা করছিল, কিন্তু ইশতিয়াক সাহেব সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। দুপুরের খাবারের পর রূপাকে যখন রান্নাঘরে পাঠানো হলো, তখন সে পুরনো সেই কাজের লোকটির কাছ থেকে কিছু জানার চেষ্টা করলো।
আচ্ছা খালা, দাদিমা আমাকে দেখে ওভাবে কাঁদছিলেন কেন? আর ওই ছবিটা কার? খালা আশেপাশে তাকিয়ে সতর্ক হয়ে বললেন, ওই ছবিটা এই বাড়ির বড় মেয়ে, ইশতিয়াক সাহেবের ছোট বোন ছিল সে।